আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ধারণা এটা এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা সবাই বক্তা এবং সবাই শ্রোতা এবং সবাই সাংবাদিক, আমি বাদে। যাই হোক, প্রেস ক্লাবের অনুষ্ঠানে আমার খুব একটা আশা হয়নি আমার ফিরে আসার পরে। আমি নিজেও খুব উপভোগ করছিলাম, শুনছিলাম আপনাদের বক্তব্য এবং স্মৃতিচারণ। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং তৎপরবর্তীতে সকল গণতান্ত্রিক সংগ্রামে, সকল গণ আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীতে একটি উল্লেখযোগ্য গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত এবং অন্যভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের প্রতি সমবেদনা। আজকের এই অনুষ্ঠানকে আমি খুব বড় করে দেখছি এই জন্য যে এখন প্রতিটা দিন, প্রতিটি সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে এবং বিদেশে বাংলাদেশ একটি নজর কাড়া দেশে পরিণত হয়েছে এবং বাংলাদেশের যে কোনো ইস্যু এখন হোয়াইট হাউস থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক শিবিরে আলোচ্য বিষয়। আমরা কিভাবে সামনের দিনের যাত্রাপথ বিনির্মাণ করব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এটা নির্ধারণ করে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা। শাসন কিভাবে নিশ্চিত হবে সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে, বাইরের কোনো শক্তি নয়। এদেশের গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে আলোচনা হবে, বিভেদ হবে, দ্বিমত হবে, এটাই গণতন্ত্র। আমরা যদি অতীতের মতো গণতান্ত্রিক চর্চাকে মনে করি শুধুই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরই গোলামি করা, সমীহ করা, তাহলে সেটা সামনের দিনের প্রজন্ম বর্তমান রাজনীতিবিদদেরকে রিজেক্ট করবে। আমাদের সামনে যাওয়ার একটাই পথ যে আমরা আলোচনা করব, দ্বিমত পোষণ করব, বহুমত পোষণ করব, সিদ্ধান্ত নেব বাংলাদেশের মানুষের পক্ষে। আমরা সকল রাজনৈতিক পক্ষই পরাজিত হব, শুধুমাত্র জিতবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকেই জিততে দিতে হবে এবং আমাদের সবাইকে সেই জায়গায় পরাজিত হতে হবে। এটা আমার কথা নয়, এটা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কথা। লেট দি পিপল উইন। এখন আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকের দিনে প্রশ্ন হচ্ছে যে আমরা সামনের দিনে কি কি সংস্কার চাই, কিভাবে নির্বাচন চাই, কখন নির্বাচন চাই ইত্যাদি। প্রশ্ন হচ্ছে এই সরকারের সফলতা, ব্যর্থতা, সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা, এগুলো এখনকার প্রশ্ন। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে, সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই তো এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর ও সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে।
সেই জায়গা থেকে সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। অবশ্য মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি, সরকার সঠিক পথে থাকে। এই সরকারের একটি সঠিক গুণ আছে, তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায়, গু ধরে বসে থাকে না। এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার। সেই জন্য আমি আজকে এখানে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে, নির্বাচন যদি বিলম্বিত হয় সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে 6 মাস পার হয়েছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে, সামাজিক শক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা। রিপোর্ট প্রদানের পরে প্রায় 14 দিন 15 দিন পার হয়ে গেছে, সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি। আমি আশা করি খুব শীঘ্রই আপনারা যেই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞজন এবং সামাজিক শক্তিসমূহ ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে। সংস্কার কমিশন রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর বুঝলাম, কিন্তু সকল বিষয়গুলো কি ওখানে এসছে? অবশ্যই না। আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসছে? অবশ্যই হ্যাঁ। আর কিছু বিষয় কি এসছে এরকম যেগুলো বাস্তবায়ন করা যাবে না, ইউটোপিয়ান আইডিয়াস, এবং যে সমস্ত বিষয়গুলো এসছে যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে এবং সামাজিক কালচারে যায় না, সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ যারা আপনারা সংস্কার কমিশনে বসছেন, আপনারাও ইনসান, মানুষ। আপনাদের যে সঠিক সকল বক্তব্য এবং রিকমেন্ডেশন 100% সঠিক হবে এমন কোন নিশ্চয়তা অবশ্যই নাই। সেই জন্যই আলোচনা। আমি যেমন বলতে চাই, কনস্টিটিউশন রিফর্মস কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম, সংবিধানের প্রিয়াম্বলে তার প্রস্তাবনায় 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোন ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। জুলাই ঘোষণাপত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য তারা কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তীতে সরকারের মধ্যস্থতায় রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনার একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে, দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণাপত্রের আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট। তারা যেটা দাবি করছে এটা প্রয়োজন কতটুকু আছে কিনা, থাকলে কোথায় রাখবেন, প্রিয়াম্বল নাকি শিডিউল, কোথায়? যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে, যখন কোন কনস্টিটিউশন কার্যকর থাকে না, যখন স্বাধীনতা যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন রাষ্ট্র জন্ম হয়, বিনির্মাণ হয়, পরবর্তীতে কনস্টিটিউশন বিনির্মাণের আগ পর্যন্ত সেই সময়গুলোকে
ক্রান্তিকালীন বা ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়। আবার যখন সংবিধান স্থগিত থাকে, সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে, অর্ডার্স দিয়ে, প্রোক্লেমেশন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেগুলো ট্রানজিশনাল এবং ইমার্জেন্সি এই প্রভিশনস হিসেবে ধরা হয়। এগুলো সবগুলোর জায়গা থাকে ঐতিহ্যগতভাবে, কনভেনশনালি অ্যান্ড ট্রেডিশনালি তফসিলের মধ্যে, শিডিউল। আমাদের দেশে যেমন আছে আমাদের কনস্টিটিউশনের 4th তফসিলে, সেখানে জায়গা দেয়া যায় কিনা যে প্রিয়েম্বলে স্বাধীনতার যুদ্ধের কথা বলা থাকবে, সেখানে তার সমকক্ষ অন্য কিছুকে রাখা, আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনার দাবি রাখে। আমরা অবশ্যই সকল শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তকে সম্মান করতে হবে। তাদের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বাংলাদেশে যেটা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফ্যাসিবাদ এই দেশে জন্ম নেবে না। যদি আমরা সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে বাংলাদেশের আগামী দিনগুলো, যেই দিন প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সেই দিনগুলো যদি আমরা ধরে রাখতে পারি, এই আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণের, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের এই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ এই দেশ, এই জাতি এগিয়ে যাবে। সুতরাং আমাদের জন্য ফরজ, এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, সেটাকে ধরে রাখবো এবং এটাকেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। এখানে ফাটল সৃষ্টি হয়, অনৈক্যের সৃষ্টি হয়, সেরকম কোনো পদক্ষেপ যেন আমরা না নেই, এই পরামর্শ আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সবার প্রতি দিতে চাই। আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি। কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না, করতে দেয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে তো আমরা পরিষ্কার বলেছি যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যেই দল ফ্যাসিবাদী চরিত্রে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য যেই দল দায়ী, যেই দলের নির্ধারিত সরকার দায়ী, অনির্বাচিত হলেও শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রিত্ব করেছেন অনির্বাচিত সরকারের, অবৈধ সরকার, তার সিদ্ধান্তে এবং আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সুতরাং ব্যক্তির সাথে সেই সংগঠনেরও তো বিচার করতে হবে। যারা দায়ী সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী সহ সবার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং অন্যান্য আদালতে মামলা হয়েছে, বিচার হবে, বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু সংগঠন হিসাবে একটি রাজনৈতিক দলের সংগঠনের বিচার করার প্রভিশন আর্টিকেল 47-এ আছে বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশনে। যেহেতু এখনো কনস্টিটিউশন এটা জীবিত এবং এই কনস্টিটিউশন অনুসারে এই সরকার পরিচালিত হচ্ছে এবং শপথ নিয়েছে বৈধ সরকার হিসেবে। সুতরাং সেই সংগঠনের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য, রাজনৈতিক সংগঠনের বিচারের জন্য আমরা তো এখনো পর্যন্ত তত বেশি সোচ্চার নই, কেউ তেমন উচ্চারণ করছে না। বিচ্ছিন্নভাবে যদি বলে অমুককে নির্বাচন করতে দেব না, আইন কি বলে? নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে, সেই সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন বৈধ থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেটা তো মাথায় রাখতে হবে। আপনারা শুনেছেন
সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারের অংশ হিসেবে কোন কোন উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। আর বিচার করার জন্য আমরা দাবি করছি, আপনারা দাবি করছেন, জনগণ দাবি করছে এই দেশে ফেসিবাদী শক্তি, গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে যারা দায়ী সেই সংগঠনের বিচার হোক, বিচারের মাধ্যমে নির্ধারিত হোক, তাহলে জনগণ মেনে নেবে। আরেকটি বিষয়, আমরা যখন বলি জনগণ নির্ধারণ করবে, জনগণ কিভাবে নির্ধারণ করে? জনগণ হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন অনুসারে আমাদের দেশে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস, মালিক, রাষ্ট্রের মালিকানা। এখানেই হচ্ছে সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন। সেই মালিকানা তারা প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে। সার্বভৌম শক্তির প্রতিনিধিত্ব হয় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। তারা সার্বভৌম পার্লামেন্টে এসে, পার্লামেন্টের সার্বভৌমত্ব হয় ওই জনগণের প্রতিনিধির কারণে। সেখানে তারা সার্বভৌমত্বের কথা বলে, এবং ওইটাই একমাত্র হাউস যেখানে যা কিছুই আপনি আলোচনা করেন আদালতে বিচার করা যায় না, মামলা দায়ের করা যায় না। এটা সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জায়গা। সুতরাং জনগণ নির্ধারণ করবে তো সেই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই সার্বভৌম জায়গার মধ্য দিয়ে। তো সেই সার্বভৌমত্বের প্রতিনিধিত্বের নির্বাচনের ব্যবস্থাটা আগে করুন, সেখানে সব আলোচনা হবে। সমস্ত সরকারের সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো, যে সমস্ত রিপোর্টগুলো ঐক্যমত হবে সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে, রাজনৈতিক দলসমূহ এবং গণতান্ত্রিক অন্যান্য সামাজিক শক্তি সহ বিশেষজ্ঞ সহ যারা একমত পোষণ করবেন, সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে তো কোনো বাধা নেই। কিন্তু সেই সংস্কার প্রস্তাবগুলো, সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য ফোরাম কি? একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে সেই সার্বভৌম প্রতিনিধিত্বকারী সংসদ। আমাদেরকে বুঝতে হবে, এখন সবাই একটা জিনিস বুঝে এসেছে যে কনস্টিটিউশন রিরাইটিং এর যে সমস্ত প্রস্তাব আলোচনা আগে হতো সেখানে কেউ নেই। সবাই সংশোধনী প্রস্তাব দিয়েছে, বিস্তর সংশোধনী প্রস্তাব দিয়েছে। কার? বিদ্যমান কনস্টিটিউশনের। যে কনস্টিটিউশনের আর্টিকেল 106 অনুসারে আপনারা শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সংশোধনী, সেই সংবিধানকে তো আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে সংশোধনী না হওয়া পর্যন্ত। কারণ অর্ডিন্যান্সের মাধ্যমে তো আর কনস্টিটিউশন সংশোধন করা যায় না। আমরা ঐক্যমত পোষণ করব যে সমস্ত ক্ষেত্রে, অবশ্যই কিছু কিছু ক্ষেত্র থাকবে যেখানে দ্বিমত থাকতেই পারে। সেই ঐক্যমতের জায়গাগুলো আমরা ঐক্যমত পোষণ করে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে, অতীতেও এরকম নজির আছে, এবং সেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনে ম্যানিফেস্টোতে রিফ্লেকশন করে তারপরে আমরা একটি নির্বাচিত সংসদে যে সেটা ডিসাইড করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে। কারণ আমাদের বিএনপি কর্তৃক গত 2023 সালে যে 31 দফা আমরা জাতির সামনে প্রস্তাব করেছিলাম, তার মধ্যে সমস্ত সংস্কার প্রস্তাব কমিশনগুলোর কথা আমরা নিজেরা বলেছি। সৌভাগ্যক্রমে সেটা আগেই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কারণে তাদের কাজ হয়ে গিয়েছে, আমরা সবাই সহযোগিতা করছি। তো এই সময় আমাদের সামনে একটাই গুরুত্বপূর্ণ এবং জরুরি সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব। আমরা কিছু জায়গায় দ্বিমত হব এবং আমি বিশ্বাস করি অধিকাংশ জায়গায় আমরা একমত হব, এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিছু সংস্কার
আমাদেরকে বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিছু মধ্যমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়, এবং আমি এটা সবাই এটা আবেগ থেকে বলেছি যে 5ই আগস্ট হতে পারে আপনাদের সেই উপযুক্ত সময়, কারণ নির্বাচন আয়োজন করতে গেলে কত সময় লাগবে আমরা জানি, কারণ আমরা অনেকবার সরকারে ছিলাম, অনেকবার বিরোধী দলে ছিলাম, এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসি বিগত 40-45 বছর যাব। সেই জায়গা থেকে বলেছি যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা, অন্যান্য কিছু ডিলিমিটেশন এবং নির্বাচন আইনগুলোর সংস্কার, এগুলো আইনি বিষয় এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলো খুব অল্প সময়ের ভিতরে সমাপ্ত করা সম্ভব, আমাদের সেই অভিজ্ঞতা আছে। সেই হিসাবে বলেছি যেই তারিখে ফেসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরো স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন 5ই আগস্ট যদি পারেন। এটা আমার প্রস্তাব না, এটা বিভিন্ন জনের মধ্যে এটা আলোচনা হয়েছে, হয়তো প্রস্তাবটা আমি দিয়েছিলাম। এখন বিষয় আসে যে এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয়, সেটা আমরাও স্বাগত জানাবো, জনগণও স্বাগত জানাবে। আসুক, এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, তাদের রাজনৈতিক দল গঠনের এই প্রয়াসকে স্বাগতম জানাই, কিন্তু এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম এগুলো বিবেচনায় নিতে হবে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই অতি অবশ্যই ঐক্যকে ধরে রেখে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের এখন প্রাণ শক্তি, এই জাতির এই দেশের সামনে এগিয়ে যাওয়ার একমাত্র প্রাণ শক্তি হচ্ছে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই ঐক্যকে সারা জীবন আমাদের ধারণ করে যেতে হবে, যাতে বাংলাদেশের জনগণের সামনে কোনো সময় কোনো সংসদীয় এবং সাংবিধানিক ফুয়েরার সৃষ্টি না হয়, এখন আতন্ত্রের সৃষ্টি না হয়। সেই জন্য আমাদের এই চেতনা, এই আকাঙ্ক্ষাকে, এই ঐক্যকে ধরে রাখতে হবে, এই জাতীয় ঐক্যকে। যারা শেখ হাসিনা সংবিধান পরিবর্তন করে একটা সাংবিধানিক এখন আয়তান্ত্রিক রাষ্ট্র, একদলীয় রাষ্ট্র বিনির্মাণের আয়োজন প্রায় চূড়ান্ত করে ফেলেছিল, যেখানে সংসদীয় এখন আয়তন্ত্রের বৈধতা দেওয়ার জন্য তারা প্রায় 2-4টা আসন বাদে সব আসন নিয়েছিলেন। সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় যাতে আমাদের কোনোদিন আর ফেরত না যেতে হয়, সেই জন্য একটি চূড়ান্ত গণতান্ত্রিক সাংবিধানিক সংস্কার আমাদের করে যেতে হবে, যাতে সংসদীয় এখন আয়কতন্ত্র বা সাংবিধানিক এখন আয়কতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন ভবিষ্যতেও যাতে কেউ না দেখতে পারে। আমি বোধহয় অনেকগুলো কঠিন কঠিন কথা বলে ফেলতেছি, আমার বাংলা ইংরেজি কোনোটাই সঠিকভাবে আমি বলতে পারি না। অনেক বছর বিদেশে থাকার কারণে আমার একটু অসুবিধা হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি আর কি। তো যাই হোক, একটা কথা বলে আপনাদের আর বেশি সময় না নিয়ে আমি শেষ করব। সাংবাদিক সমাজের 5 জন শহীদ হয়েছেন গত গণ অভ্যুত্থানে। আপনারা জানেন সারা পৃথিবীতে সাংবাদিকতা পেশা একটি ঝুঁকিপূর্ণ পেশা, কিন্তু অত্যন্ত সম্মানিত পেশা। এই পেশার সাথে আপনারা যারা জড়িত আছেন,
তারা যদি বিবেক বিক্রি করে দেয়, সেই জাতির কপালে দুঃখ থাকে। সেই দুঃখের মধ্যেই আমরা পড়েছিলাম। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা যদি রাষ্ট্র শাসন ফ্যাসিবাদী কায়দায় করে থাকে, তার মধ্যে গণমাধ্যমের ভূমিকা ছিল অনেক বেশি। এই গণমাধ্যমের মালিকরা বিভিন্ন বিজনেস হাউসের মালিক হওয়ার কারণে তারা সরকারের সমালোচনা, সরকারের বিরুদ্ধে কোনো নিউজ, কোনো পদক্ষেপ তারা নিতে দেয়নি। যদিও সংবাদকর্মীদের আপনারা প্রায় সকলেই গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে ছিলেন, কিন্তু আপনাদের হাত পা বাঁধা ছিল। আমরা জানি গত আন্দোলনে, গত গণ অভ্যুত্থানে অনেক সাংবাদিক যারা তাদের মাথা বিক্রি করে দিয়েছেন আগে, তারা ছাড়া অধিকাংশ সংবাদকর্মী এই গণ অভ্যুত্থানে সহায়তাকারী শক্তি হিসেবে কাজ করেছেন। আপনাদের তথ্য নিয়ে আন্দোলনকারীরা আন্দোলন সঠিকভাবে পরিচালনা করেছেন। আপনারা একটা নতুন শব্দ এখন প্রায় শুনি, সিটিজেন কি বলে, জার্নালিজম। যারা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে দিয়ে যে ভূমিকাটা সৃষ্টি করেছে, সেটা তো প্রকৃত গণমাধ্যমের ভূমিকা ছিল। গণমাধ্যমের হাত পা, গণমাধ্যম কর্মীদের হাত পা বাঁধা থাকার কারণে এবং মালিকদের অসহযোগিতার কারণে সিটিজেন জার্নালিজম পপুলার হয়েছে। সোশ্যাল প্ল্যাটফর্মের চাহিদা কোন টেলিভিশনের চাইতে বহু গুণে বেড়েছে। তা আমি আহ্বান করব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের সময়কার যে নজির আপনারা জানেন, যে যখন ইহুদিদেরকে নিধন করা হচ্ছিল, সাংবাদিকরা বললেন যে এরা তো ইহুদি। এটা সবাই জানবে, যা স্মরণ করে দিচ্ছে। যখন কমিউনিস্টদেরকে ধরা হলো, বলে যে এরা তো কমিউনিস্ট, সাংবাদিকরা চুপ। যখন ট্রেড ইউনিয়নের নেতাদেরকে ধরা হলো, বলে যে এরা তো ট্রেড ইউনিয়ন, সাংবাদিকরা চুপ। যখন সাংবাদিকদেরকে ধরা হলো, তখন আর কথা বলার জন্য কেউ বাকি থাকলো না। আমাদের দেশে যাতে সাংবাদিকরা এটা মনে রেখে এই জাতির কাছে তাদের দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা এবং মনের দায়বদ্ধতা নিজের মধ্যে ধারণ করে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য, এই জাতি বিনির্মাণের জন্য, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনারা কাজ করবেন এবং হিটলারের ওই ইতিহাসটাকে আপনারা স্মরণ করবেন যে সাংবাদিকদের ভূমিকা না থাকার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার মতো একটা ঘটনা হয়ে গেছে। তো বন্ধুগণ, আমি এত জ্ঞানী মানুষ নই আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য, শুধু এইটুকু বলবো, ভুল ভ্রান্তি সংবাদ মাধ্যমের থাকে, ভুল ভ্রান্তি সংবাদ কর্মীদের থাকবে, গণমাধ্যম কর্মীদের থাকবে, কিন্তু সেটা যেন আমরা শুধরে নেওয়ার চেষ্টা করি। যারা আগে বিভিন্ন কারণে গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছেন বাধ্য হয়ে, আমি অনেকের বক্তব্য শুনলাম, তাদেরকেও আমরা মনে করি যে সুযোগ দেওয়া উচিত বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায়। আমি আমার ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি, বিভক্তি না রেখে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত যারা শুধরে যেতে চায়। তবে তার মধ্যে সাগরণী হত্যাকাণ্ডকে অন্য পথে চালিয়ে যারা উপদেষ্টা হয়েছিলেন তাদের কথা বাদে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যারা আপনাদের সহকর্মীদের হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের বিচার অবশ্যই দিতে হবে। বাংলাদেশে গণতন্ত্র হত্যার জন্য, গণহত্যার জন্য যারা সহযোগিতা করেছেন সেই জাতীয় গণমাধ্যম কর্মী আপনারা চিহ্নিত করুন, তাদেরও বিচার করতে হবে। কিন্তু যারা অসহায়, নিচের দিকে চাকরির জন্য বিভিন্ন কারণে বাধ্য হয়ে হয়তোবা কিছু কিছু ভূমিকা রেখেছেন, তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। কারণ ঢালাও ভাবে টপ টু বটম যদি আপনারা দায়ী করেন, তাহলে চিন্তা করতে হবে তারা কেউ কেউ বাধ্য হয়েছিলেন, তাদেরকে এক্সকিউজ করা উচিত। কারণ মালিক পক্ষ বা সম্পাদক বা মেইন যে কি বলে আপনাদের পরিচালনাকারী ডাইরেক্টর, তাদেরকে আপনারা অবশ্য বিচার করবেন।
কিন্তু যারা নিচের দিকে সংবাদকর্মী, যারা শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য বিভিন্ন কারণে কিছু কিছু ভূমিকা রাখতে বাধ্য হয়েছে, তারা যদি ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আপনারা সুযোগ দিবেন, বিচার করবেন টপ ব্রাশ, যাদের কারণে গণমাধ্যমের এই পরিণতি হয়েছে। বিচার করবেন সেই, আমি নাম নিতে চাই না, আমার ভাই নিয়েছে, যারা আপনাদের সহকর্মী হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে উপদেষ্টা হয়েছেন। এই জাতীয় লোকজনদেরকে আপনারা অবশ্যই ক্ষমা করবেন না, তাদের বিচার নিশ্চিত করতে হবে। যদি গণহত্যাকারীদের বিচার আপনারা চান, গণহত্যার করার জন্য যারা সহযোগিতা করেছে, কোলাবোরেটরস, তাদেরকেও আপনাদেরকে এই কাজে রাখতে হবে। বিদায় নিচ্ছি। আমার কথা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।